নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব সম্পূর্ণ নিরামিষ গোবিন্দভোগ চাল দিয়ে এঁচোড়। আপনার ঘরে যদি মাছ মাংস কিছুই না থাকে কিংবা সেটা রান্নাও হয়, আপনি সেটাকে সরিয়ে রেখে এই নিরামিষ খাবারটা দিয়ে চেটেপুটে খাবারটা শেষ করবেন। এত সুস্বাদু আর এত মজার হয় এই খাবারটা। একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে এই রান্নাটা আজকে আমি তৈরি করব। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। গোবিন্দভোগ চালটা কিভাবে ব্যবহার করলে গন্ধটা বেশি ভালো হয় এবং স্বাদটা বেশি ভালো হয়, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, এটা তৈরি করতে আমার লাগবে এঁচোড়। আমি 500 গ্রাম এঁচোড় আমি ছোট করে কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এটা কচি এঁচোড় ছিল বলে আমি পুরোটাই নিয়ে নিয়েছি। তো দেখুন, এইবার এটাকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করা জলের মধ্যে যদি 2 ফোঁটা তেল দেওয়া যায়, তাহলে যে পাত্রে সেদ্ধ করা হয় সে পাত্রে কিন্তু আঠাগুলো লেগে যায় না। কাঁঠালের কিন্তু একটা আঠা থাকে। তো দেখুন, আমি এই 2 ফোঁটা তেল দিয়ে লবণ হলুদ দিয়ে কাঁঠালটাকে সেদ্ধ করে নামিয়ে নেব। এদিকে একটা মশলা রেডি করব। তার জন্য একটা বাটিতে 2 চামচ মতন টক দই নিলাম। এখানে 3-4টে কাজু বাদাম, 1 টুকরো আদা আর 3-4টে কাঁচা লঙ্কা পেস্ট করে দিলাম। 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো আর স্বাদের ব্যালেন্সের জন্য 1/2 চামচ চিনি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে এইবার আমি এটাকে সুন্দর করে মিক্সড করে নেব। দইয়ের মধ্যে জল আছে, যার জন্য আমি আর কোনো রকম জল দিলাম না, এতেই মশলাটা খুব সুন্দর সেট হয়ে যাবে। এইবার অন্যদিকে আবারও উনুনটাকে অন করে আমি কড়াইটাকে বসিয়ে দিলাম। এখানে 1 চামচ, এর থেকে একটু কম ঘি দিলাম। ঘি দিয়ে গোবিন্দভোগ চালটা যতটা দেবো, আমি গোবিন্দভোগ চাল এখানে 25 গ্রামের মতন গোবিন্দভোগ চাল আছে, আমি আর বেশি ব্যবহার করিনি। আপনারা চাইলে আরও একটু বেশিও ব্যবহার করতে পারেন। তো চালটাকে হালকা করে দেখুন একটু ভেজে নিয়েছি। চালটাকে যদি এইভাবে আপনি ব্যবহার করেন, চালের ফ্লেভারটা যেমন সুন্দর হয়, তেমন খেতেও কিন্তু খাবারটা দারুণ সুস্বাদু হয়। তো ঘিয়ের মধ্যে চালটাকে হালকা করে ভেজে একটা বাটিতে তুলে নিলাম। এটাকে আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে নেব। আবারও কড়াইটাকে বসিয়ে এখানে 3 চামচ সাদা তেল দিলাম। আপনারা রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। তো গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়নে দিলাম। এবার যে আলুটা দেবো এঁচোড়ের মধ্যে, সেই আলুটা আমি বড় মিডিয়াম সাইজের 2টো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। সেটাকে একটুখানি লবণ দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নেব। এই যে দেখুন, আমি এতটা জল দিয়েছি। গোবিন্দভোগ চালটা যে ভেজেছিলাম তার মধ্যে এইটুকু জল দিয়ে আমি রেখে দেবো। একটু এই রান্নাটা করতে করতে একটুখানি নরম হবে, তারপরে এটাকে পেস্ট করে নেব একটা মিক্সিতে দিয়ে। কিন্তু একদম মিহি পেস্ট করব না, একটু দানা দানা পেস্ট করব। এইদিকে আলুটা দেখুন আমার ভাজা হয়ে গেল। যে এঁচোড়টা সেদ্ধ করেছিলাম তার মধ্যেই আলুটাকে নিয়ে নিলাম তুলে। এইবার যতটা তেল আছে সেই তেলের মধ্যে আমি দেখুন এই যে মশলাটা যেটা রেডি করেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। বাটি ধুয়ে একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম। এইবার সুন্দর করে 2 থেকে 3 মিনিট ধরে এই মশলাটাকে আমি খুব সুন্দর করে কষাবো। বন্ধুরা, এই মশলাটা যত সুন্দর কষানো হবে, তত কিন্তু আপনার খাবারটা সুস্বাদু হবে। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। দই চিনি দেওয়ার জন্য কালারটা কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও অসম্ভব মজার লাগে। তো মশলাটা দেখুন কষানো হয়ে গেল, তেল ছেড়ে আসছে। এইবার আমি আলু আর এঁচোড়টা একসঙ্গে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি এটাকেও কিন্তু কিছু টাইম 3 থেকে 4 মিনিট ঢেকে ঢেকে আমি এটাকে সুন্দর করে কষাবো। কারণ আমি এঁচোড়টা একটু বড় বড় করে কেটেছি, তার জন্য যত সুন্দর কষানো হবে মশলাটা এঁচোড়ের ভেতরে ঢুকবে আর খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 বাটি মতন ঘন জার কলা লিকুইড দুধ। যে কোনো দুধ আপনি ব্যবহার করতে পারেন। এই দুধটা দেওয়ার জন্য নিরামিষ খাবারটা আপনার স্বাদে অসাধারণ হবে বন্ধুরা। যারা খেয়েছেন তারা তো জানবেন, যারা খাননি তাদেরকে অনুরোধ করব এইভাবে দুধ দিয়ে এঁচোড়টা রান্না করবেন, দেখবেন অনেক মজা করে খেতে পারবেন। তো দেখুন দুধটাকেও দিয়ে আমি আরও 2-3 বার ঢেকে ঢেকে এইভাবে নেড়ে নেড়ে এই এঁচোড় আর আলুটাকে সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এঁচোড়টা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমার মশলাও কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে 2 বাটি হালকা উষ্ণ গরম জল ব্যবহার করলাম। এখানে ঝোলটা বেশি দিতে হবে না। এই রান্নাটা যেহেতু নিরামিষ রান্না, আর এই এঁচোড়ে কিন্তু বেশি ঝোল খেতেও ভালো লাগে না। তো দেখুন 2 বাটি মতন জল দিয়ে সুন্দর করে আমি ঝোলটাকে খুন্তি দিয়ে নেড়ে ঢেকে দিলাম। 1 থেকে 2 মিনিট আমি একটু ঢেকে এটাকে জাল করেছি। আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে। এইবার আমি ঢাকনাটাকে তুলে একটু খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে দিয়েছি। দেখুন এঁচোড়টা কত সুন্দর সেদ্ধ হয়েছে। আপনারা, আবারও বলছি বন্ধুরা, কেউ যদি এভাবে না রান্না করে খেয়ে থাকেন, একবার অনুরোধ করব অবশ্যই একবার খেয়ে দেখবেন।
এবারে যে আতপ চালটা আমি গোবিন্দভোগ আতপ চালটা ঘিয়ে ভেজে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটুকু দিয়ে মিক্সিতে দানা দানা করে পেস্ট করে নিলাম। দানা দানা করে অবশ্যই পেস্ট করবেন। একটু গুঁড়ো হবে, একটু দানা দানা থাকবে। গুঁড়োটা গ্রেভির কাজ করবে, আর দানা দানাটা যখন সেদ্ধ হবে মুখে লাগবে, খেতে ভালো লাগবে। 2 রকম স্বাদ আপনি পাবেন। তো দেখুন ওটাকে দিয়ে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার আরও সুন্দর করে একটু নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে রাখবো। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কার ব্যবহার করব। আপনারা যদি ঝাল খান তবেই ব্যবহার করবেন। 2টো কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর কিন্তু কাঁচা লঙ্কার একটা ফ্লেভার হয়। তো আমি কাঁচা লঙ্কাটাকে দিয়ে আরও 2 মিনিট সুন্দর করে ঢেকে এটাকে রান্না করলাম। 2 থেকে 3 মিনিট রান্না করেছি। দেখুন যে দানা দানা চালটা আছে সেটাও তো সেদ্ধর ব্যাপার থাকে। তো আমি 2 থেকে 3 মিনিট ঢেকে রান্নাটা করে নিলাম। ব্যাস আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট। এইবার নামানোর আগে 1 চামচ ঘি দেবো, একটু গরম মশলার গুঁড়ো দেবো। ব্যাস গ্যাসটাকে অফ করে আরও মিনিট খানেক এটাকে ঢেকে রেখে দেবো। তো দেখুন 1 মিনিট পর ফিরে এসে আমার রান্নাটা কত সুন্দর রেডি হয়ে গেছে। এই রান্নাটা আর এই খাবারটা বন্ধুরা এত সুন্দর ফ্লেভার হয়, যখন আপনি ঢাকনাটা তুলবেন, ঘি, গরম মশলা, গোবিন্দভোগ চালের খুব সুন্দর একটা ফ্লেভার হয়। ওই গন্ধতেই আপনার মনটা ভরে যাবে। আপনি যখন তৈরি করবেন বন্ধুরা তখনই বুঝতে পারবেন এই খাবারটা কতটা সুস্বাদু। একেবারে মাছ, মাংস, এমনকি খাসির মাংস, পাঁঠার মাংসকেও কিন্তু হার মানিয়ে দেয়। একেবারে নিরামিষ এই খাবারটা। তো আমার রান্নাটা রেডি। আমি গরম গরম একটা বাটিতে নামিয়ে নিলাম। এই খাবারটা আপনি কি দিয়ে খাবেন সেটা আপনার পছন্দের। যা দিয়ে খাবেন সেটা দিয়েই কিন্তু খেতে ভালো লাগবে। রুটি, পরোটা, এমনকি গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে দুর্দান্ত লাগে এই খাবারটা খেতে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য।